আজ আমরা আপনাদের দেখাচ্ছি করণের কাহিনী। করণ, যে তার এক বন্ধু সুশীলের সঙ্গে মিলে তাঁদেরই আর এক বন্ধু প্রণীতের মাকে হত্যা করতে চলেছিল। দেখা যাক এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ। ক্রাইম পেট্রোল সতর্ক। যদি আমরা ওনাকে আগে অজ্ঞান করে দিই আর তারপরে মারি তাহলে? হ্যাঁ, তাহলে বল কবে করবি? কোনো প্ল্যান না করে কাজ করাটা ঠিক হবে না। আমাদের যেটাই করতে হবে পুরো প্ল্যানের সাথে কাজটা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমাদের হাতে সময় নেই। যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। এ হঠাৎ করে রাঁচি গিয়ে অজয়ের সঙ্গে দেখা করার প্ল্যান করলে কি করে? আমি অনেকদিন ধরে ভাবছিলাম দাদার সাথে দেখা করব। সামনে পরীক্ষাও আসছে, আমি ওখানে পড়াশোনাও করে নেব আর দাদার সাহায্যও করতে পারবো। সাহায্য? নট ব্যাড। কোনো চক্কর টক্কর চলছে না তো তোর? তুই তো এমন ভয় পেয়ে গেলি যেন তুই কোনো চুরি করেছিস। কোনো গার্লফ্রেন্ডের চক্কর নাই তো? আর তুইও দিদি, এমনটা কিছুই নয়। আমি শুধু দাদার সাথে দেখা করতে যাব, আর কিছু না। বাবা যেন খারাপ কোনো চক্করে পড়ো না। এই তো সময় অনেক বড় হবার কিছু করে দেখানোর। আর আমি নিশ্চিত যে আমার ছেলে অনেক বড় কিছু করে দেখাবে। কালকের জন্য রেডি আছিস তো? হ্যাঁ, আমার ওর সাথে কথা হয়ে গেছে। ও কাল সকাল 9:30টার সময় আমার সাথে দেখা করবে। করণ এই বিষয়টা অনুভব করছিল যে সে অন্যায় করতে চলেছে, আর তার মন তাকে বারবার থামার জন্য ইশারা করছিল। এতটা এগিয়ে যাওয়ার পর কি করণের ফিরে আসাটা আর সহজ ছিল, নাকি এখনো এমন কিছু বিষয় আছে যা করণকে এগুলো করা থেকে আটকাতে পারবে? মা, আমি আসছি। প্রণীত, যদি ফিরতে দেরি হয় তো টিফিন নিয়ে যা না। মা, আমি 3:30 4টার মধ্যে চলে আসবো। ওকে, বাই বাই, লেট হচ্ছে। আশা, হ্যাঁ আমি বেরোচ্ছি। দুপুরে বাড়িতে খেতে আসবে তো? হ্যাঁ আসবো, কিন্তু খাবার খেয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব। বিয়ের সিজন চলছে না, দোকানে ভীষণ ভিড় আছে। ঠিক আছে, চলো আসি। হ্যালো ভাই, দুজনে বেরিয়ে গেছে। তুই কোথায় আছিস ভাই? ওয়েট করছি ভাই। আরে ভাই তাড়াতাড়ি কর, আমাদের হাতে সময় নেই। কি করবো ভাই? ও বলেছিল টাইম মতো আসবে, কিন্তু ও এখনো আসেনি। ও বোতল নিয়ে আসুক, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, যা করার তাড়াতাড়ি কর প্লিজ। নিয়ে এসেছিস? হ্যাঁ এনেছি, কিন্তু তুই এটা নিয়ে কি করতে চাস? বাড়ি গিয়ে কোনো এক্সপেরিমেন্ট করবি নাকি? হ্যাঁ, থ্যাঙ্কস ইয়ার, আমি আসছি। আরে ভাই তুই এতক্ষণ ধরে কোথায় ছিলি? প্রণীতের বাবাও দোকানে চলে গেছে। চল এখন তাড়াতাড়ি চল। ভাই কি হয়েছে? আন্টি জিজ্ঞেস করলে তাহলে কি বলবো? এখন কি করব? ভাই এটা তোর আগে ভাবা উচিত ছিল। ভাই এত দূর যখন চলে এসেছি তখন হ্যান্ডেল করে নেবো। চল চল চল। নমস্কার আন্টি। তোমরা দুজন এখানে? আন্টি ওই প্রণীত বাড়িতে আছে? না, প্রণীত তো কলেজে গেছে। কখন আসবে?
3:30 নাগাদ চলে আসবে। ঠিক আছে আন্টি, আমরা পরে আসছি। ঠিক ঠিক আছে। আছে। দেখ ভাই, তুই যেটা ভাবছিস সেটা তো সহজ নয়। আরে ভাই, একবার ঘরের মধ্যে ঢুকতে পারলেই সবকিছু সহজ হয়ে যাবে। কিন্তু ঘরের ভেতর ঢুকবো কি করে? সেফটি ডোর তো খুলছেই না। আমার মনে হয় আমরা যদি আবার যাই তাহলে আন্টি সন্দেহ করবে। আমার কথা শোন, প্ল্যানটা ড্রপ কর। এইভাবে কি করে ড্রপ করে দেবো ভাই, এত দূর চলে আসার পরে? তাহলে কি করব? কিছু একটা তো করতেই হবে। চল আগে বল তুই কি করবি? ভাই, এখানে যদি দাঁড়িয়ে থাকে না তাহলে এমনিতেই সবাই সন্দেহ করবে। তুই চল না ভাই, চল। কি হচ্ছে বাবা? ওই আন্টি, আমার ফোনটা হারিয়ে গেছিল আর নতুন ফোনে আমার প্রণীতের নাম্বারটা নেই, তার জন্য আমি নতুন ফোন কিনেছি। ওর নাম্বারটা একটু দেবেন? আমি দিচ্ছি, এসো ভেতরে এসো। তোমরা দুজন বসো, আমি মোবাইল নিয়ে আসছি। চল 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 চল, জলদি কর, বোতল বের কর। আরে রুমাল নে, রুমাল নে। ব্যাগে ভর, ব্যাগে ভর। হ্যাঁ বাবা, লিখে নাও। 4445455। ভাই কি করছিস? শুধু চুরি করে গেলে হতো না? আরে তুই পাগল হয়ে গেছিস নাকি? উনি আমাদের দেখে ফেলেছেন, উনি সবাইকে বলে দেবেন। কিছু করার নেই ভাই, করতেই হবে। ভাই, 1.5-2 লাখ টাকা তো গয়নাই আছে। আরে দেখ, ক্যাশও আছে। রাখ রাখ রাখ। চল, আর কিছু নেই। চল 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 চল। ভাই, ওই দেখ মঙ্গলসূত্র। পাগল হয়েছিস? এক্ষুনি কেউ চলে আসবে। চল 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 চল। চল চল, তুই চলে যা এখান থেকে। তোর কাজিন আছে না রাঁচিতে, তুই ওর কাছে যা। মাল তো আমরা প্রচুর পেয়েছি হাতে, আর দামও অনেক বেশি। বেচবো, কারোর সন্দেহ হবে না। আর শোন, তুই চিন্তা করিস না, কাউকে কিচ্ছু বলার দরকার নেই। শেষ পর্যন্ত তারা সেই অপরাধ সংগঠিত করলো যেটা এতদিন ধরে তারা প্ল্যান করেছিল। বন্ধুর বাড়িতে ডাকাতি করলো আর তার মাকে হত্যা করলো। করণ আর সুশীলের এটাই মনে হয়েছিল যে এত জঘন্য অপরাধ করার পরেও তারা কোনোদিন ধরা পড়বে না, কারণ তাদের না কেউ দেখেছিল আর না হত্যা করার পর তারা কোনো সূত্র রেখেছিল। এখনো কি তেমনই হতে চলেছে যেমনটা ওরা ভেবেছিল? কাঁদিস না বাবা, কাঁদিস না। মার কি হলো বাবা? এই ছিল রক্তের মধ্যে ক্লোরোফর্মের নমুনা পাওয়া গেছে। প্রথমে এনাকে অজ্ঞান করা হয়েছে, তারপর শ্বাসরোধ করে মারা হয়েছে।
ডাক্তারবাবু কটা নাগাদ মৃত্যু হতে পারে? এখনো হয়তো 12 ঘন্টাও হয়নি, মানে ধরুন আজ দুপুর নাগাদ। হয়তো ওই সময় উনি রান্না করছিলেন। রান্নাঘরে আমরা পোড়া রান্না পেয়েছি। কি হলো, এত কি ভাবছিস বলতো? কিছু না বাবা। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী যা কিছু হয়েছে দুপুরেই হয়েছে। হয়তো তখন উনি রান্না করছিলেন। আর একটা কথা, এ যে কেউই হোক সে জোর করে কিন্তু ঘরে ঢোকেনি, চেনা জানাই কেউ ছিল। জানি না স্যার, আমি তো প্রত্যেক দিনের মতো দুপুরে বাড়িতে খেতে এসেছিলাম। আমি বেল বাজিয়ে যাচ্ছিলাম, কিন্তু ও দরজা খুলছিল না। আমি ভেবেছিলাম ও বোধহয় ঘুমোচ্ছে। আশা, আশা, কি হয়েছে? আশা, বাবা, বাবা। এদের সাথে কাল আরেকবার কথা বলতে হবে। আজকে কিছু বলার মতো পরিস্থিতিতে নেই। স্যার, মেন ডোর কিন্তু ভাঙা হয়নি, খোলা হয়েছিল। ঘরের ভিতরে কাবার্ড, লকার সেগুলো ভাঙা হয়নি। সোসাইটিতে না কোনো সিকিউরিটি গার্ড আছে, না কোনো সিকিউরিটি ক্যামেরা। এটা জানা খুব মুশকিল স্যার যে ওখানে কারা গিয়েছিল। বহু পুরনো বিল্ডিং স্যার, তাও আমরা এখানে কোনো সিকিউরিটি ছাড়াই বহুদিন ধরে রয়েছি, তবু কখনো ভয় লাগেনি স্যার। এটা প্রথমবার এরকম কিছু হলো। আর স্যার, কেউ চেঁচামেচির আওয়াজও শোনেনি। আমি কিচ্ছু শুনিনি, আমি তো ওই সময় টিভি দেখছিলাম। যদি কেউ চিৎকার করতো তাহলে নিশ্চয়ই কেউ না কেউ শুনতো। প্রথমে নিশ্চয়ই ক্লোরোফর্ম দিয়ে ওনাকে অজ্ঞান করা হয়েছে। ওনার মোবাইলটাও সোফার পাশে পড়েছিল। হতে পারে উনি বিপদটা বুঝতে পেরেছিলেন আর তাই ছেলেকে ফোন করতে গেছিলেন, কিন্তু ছেলের সাথে কথা বলার আগেই ক্লোরোফর্ম তার কাজটা করে দিয়েছিল। তারপর ওনাকে শ্বাসরোধ করে মারা হয়। স্যার, মেন ডোরে ফোর্সড এন্ট্রির কোনো সাইন নেই, তার মানে ওখানে যেই গিয়ে থাক আশা দেবী তাকে চিনতেন। হয়তো কোনো ভেন্ডার ছিল যে জিনিসপত্র দিতে এসেছিল। আমি ওনার কল লিস্ট চেক করেছি, সেখানে এরকম কোনো কল পাইনি। আর স্যার, উনি যদি কিছু অর্ডার করে থাকতেন একমাত্র তাহলেই ভেন্ডার আসতো। এ যে কেউই হোক না কেন পরিচিতের মধ্যে কেউ। সে জানতো তার স্বামী কাজে গেছে আর ছেলে কলেজে গেছে, আর উনি বাড়িতে একা আছেন। আর সিকিউরিটি না থাকায় কেউ জিজ্ঞাসাও করেনি, আটকায়ওনি। প্রথম থেকেই এই বিষয়টার আশঙ্কা করা হচ্ছিল যে এই হত্যার পেছনে প্রণীত বা তার পরিবারের চেনাশোনা কারো হাত আছে, কিন্তু তবুও সুশীল আর করণের উপর সন্দেহ করার মতো কোনো কারণ ছিল না। খুন করার পর সুশীল আর করণ এটা মনে করেছিল যে সন্দেহের তীর তাদের দিকে কখনো ঘুরবে না, আর এবার এই বিষয়টাই সত্যি বলে মনে হচ্ছিল। আরে ভাই, কেমন আছিস? আর বাড়িতে সবাই কেমন? সবাই ভালো আছে দাদা। আয় হ্যাঁ, ভেতরে আয়। এই নে জল খা। আরে ফোনটা ধর, কখন থেকে তো ফোন বাজছে। হ্যাঁ, হ্যালো। কিরে, তুই ওখানে পৌঁছেছিস? হ্যাঁ দিদি, এই মাত্র পৌঁছলাম। আচ্ছা ঠিক আছে, পড়তে গিয়েছিস তো মন দিয়ে পড়াশোনা করবি। আর শোন, বাড়িতে ফোন করিস। ঠিক আছে দিদি, বাই। আর বল, হঠাৎ করে চলে এলি, কি ব্যাপার?
অনেকদিন আসা হয়নি তাই এলাম। সামনে পরীক্ষাও আসছে, তাই একটু টেনশনে আছি। আর এটাও চিন্তা করছি যে কিছু কাজবাজ করি। প্রথমে নিজের পড়াশোনা শেষ কর, কাজ করার জন্য তো সারা জীবন পড়ে রয়েছে। তুই বস, তোর জন্য আমি কিছু নিয়ে আসি। ঠিক আছে দাদা। কিচ্ছু বুঝতে পারছি না স্যার। আমরা তো সিধে সাদা মানুষ, কারোর সাথে না কোনো ঝগড়া না কোনো শত্রুতা ছিল। জানি না কে করলো, কেনই বা করলো, কিচ্ছু বুঝতে পারছি না। প্রণীত, তোমার মায়ের ফোনটা ওনার লাশের কাছেই পেয়েছি, যেখানে তোমার নাম্বারটা বার করা ছিল। মনে হচ্ছে উনি তোমাকে কল করতে গিয়েছিলেন। মা জানে যে আমার লেকচার 10:30 থেকে 3টে অবধি হয়, তো তার মাঝখানে কখনো ফোন করতো না। আর যখন আমার ক্লাস থাকতো না, তখন আমি নিজেই ফোন করে বলে দিতাম। দেখো, আমরা একদম নিশ্চিত যে কেউই হোক, সে পরিচিতের মধ্যেই কেউ। সে জোর করে বাড়ির ভেতর ঢোকেনি। তোমার মা তাদেরকে দরজা খুলে ভেতরে আসতে বলেছিল। সে খুব ভালো করে জানতো বাড়িতে ক্যাশ আর গয়না আছে। জানি না স্যার, কিছুই মাথায় ঢুকছে না। হ্যাঁ ভাই, আমি রাঁচি পৌঁছে গেছি। ভাই, পুলিশ তো এদিকে তদন্ত করা শুরু করেছে। কি বলছিস কি তুই? আমি ঠিক মতো তো জানি না, কিন্তু ওরা আমাদের কাছে পৌঁছাবে না। তা তুই টেনশন করিস না। আমি আজ মার্কেটে যাচ্ছি, দেখি জিনিসগুলো কোথায় বিক্রি করা যায়। না না, এখনই যাস না, 2-3 দিন দাঁড়া। আর এমনিতেও সোনার দাম কমে গেছে, আর এদিকে পুলিশও ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। চান্স নিয়ে কোনো লাভ হবে না। ঠিক আছে। আর শোন, তুই একদম ভয় পাস না কিন্তু। হ্যাঁ। হ্যালো প্রণীত, আমার মনে হয় তোমার মা তোমাকে ফোন করার চেষ্টা করেননি। ফোনে শুধু নাম্বারটা বার করেছিলেন। যদি ফোন করার চেষ্টা করতেন তো ফোনটা করেই দিতেন। জানি না স্যার, আমার ছেলে তো মায়ের কোনো ফোনই আসেনি। হতে পারে কেউ তোমার নাম্বারটা চেয়েছিল, কোনো বন্ধু বা পরিচিত কেউ। মায়ের কাছ থেকে আমার নাম্বার কেউ কেন চাইবে? হতে পারে এটা কোনো বাড়িতে ঢোকার বাহানা। তুমি একটু ভেবেচিন্তে বলো। হতে পারে তোমার বন্ধু কেউ বা পরিচিত কেউ। আমার সব বন্ধুরা তো কলেজেরই, আর আমার মনে হয় না আমার বন্ধুরা এরকম কিছু আমার সঙ্গে করবে। দেখো, টাকা অনেককেই বেইমান করতে পারে। যে কেউই হোক ক্লোরোফর্ম নিয়ে বাড়িতে ঢুকেছিল, মানে পুরো প্ল্যানিং করে এসেছিল। সে এটাও জানতো যে তোমার মা বাড়িতে একা আছেন। একটু ভেবে বলো, তোমার কারো উপর সন্দেহ হয়? কোনো বন্ধুর উপরে বা কোনো আত্মীয়র উপরে? যদি কিছু মনে পড়ে তো আমাকে ফোন করে জানিও। তোর ভাইয়ের সাথে কোনো কথা হয়েছে? হ্যাঁ হয়েছে, বলছিল উইকেন্ডে আসবে। খুব মন দিয়ে পড়াশোনা করছে। কি হলো রে, খুব টেনশনে আছিস মনে হচ্ছে? কিছু না দাদা, এমনি। এমন মনে হচ্ছে যেন কোনো কাণ্ড ঘটিয়ে এসেছিস। আরে প্রণীত, কি ভাই? ভাই তুই তো উধাও হয়ে গেছিস, কোন কলেজে পড়িস? প্রণীত, হাই, কেমন আছিস তুই? ভালো আছি। আর তুই? আমারও চলছে ভাই। তুই এখানে থাকিস না? হ্যাঁ ভাই, এই পাশের গলিটাতে।
হ্যাঁ দিদি বলো, কি হয়েছে? কি করেছিস তুই? কি করছি মানে? আমি কিছু বুঝলাম না। পুলিশ তোকে খুঁজতে এখানে এসেছিল। পুলিশ? বলুন, আপনার ছেলে কোথায়? আপনারা ওকে কেন খুঁজছেন? ওর মোবাইল লোকেশন অনুযায়ী ও এখন রাঁচিতে আছে। ওখানে কি করছে ও? দেখ ভাই, তুই সত্যি করে বল তুই কি করেছিস। পুলিশ বলছে যে তুই কোনো মার্ডারে ইনভলভ আছিস। কি? দিদি আমি কিচ্ছু করিনি। হ্যাঁ স্যার, রাঁচিতে একজন খুড়তুতো ভাই আছেন, অজয় ভাই, সেখানেই গিয়েছে। এক্ষুনি ওকে ফিরে আসতে বলুন। কিন্তু কেন? কি হয়েছে ইন্সপেক্টর? আমাদের মনে হয় যে ওই মার্ডারে যুক্ত। না না দিদি, আমি কিচ্ছু করিনি। পুলিশ বলছে তোর এক বন্ধু আছে প্রণীত, তার মার খুন হয়েছে, আর ওরা বলছে যে তুইও এর মধ্যে জড়িত। কে এই প্রণীত? ভাই তুই শুনছিস তো? আমি কিছু জিজ্ঞেস করছি। দিদি ওই পুলিশের নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। আমি কিচ্ছু করিনি দিদি, আমি ওখানে আসছি। হ্যাঁ, কিন্তু এই প্রণীত কে? ওর বাড়িতে কম করে 2 লাখ টাকার মাল তো আছে। তুই তো দেখেছিস ওদের বাড়ি। আর কে আমাদের সন্দেহ করবে বল? ওদের বিল্ডিংয়ে তো কোনো গার্ড নেই। স্যার সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি। ওই প্রণীত তো আমার বন্ধু হয় স্যার। ওর মায়ের জন্য আমারও কষ্ট হচ্ছে। আমি তো ওনার ফিউনারেলেও গেছিলাম। স্যার আপনারা শুধু শুধু আমাকে কেন সন্দেহ করছেন? সম্পূর্ণ প্ল্যানিং করে সুশীল আর করণ প্রণীতের মাকে মার্ডার করে তাদের ঘরে লুটপাট চালিয়েছিল, আর তারা নিশ্চিন্ত ছিল যে তাদের কেউ ধরতে পারবে না। কিন্তু অবশেষে পুলিশ তাদের পর্যন্ত পৌঁছে গেল। স্যার আমি শিওর নই, কিন্তু আপনি বলার পর আমার মনে হলো। কি? স্যার আমার এক বন্ধু হচ্ছে সুশীল, আর ওর আরেকটা বন্ধু আছে। তাও প্রায় 2 সপ্তাহ আগে সুশীল আমাকে ওর বাড়িতে খেতে ডেকেছিল। এই নাও গরম গরম ধোসা। আরে ব্যাস ব্যাস কাকিমা, আর নয়, পেট ভরে গেছে। আর গত সপ্তাহে আমিও ওদের দুজনকে আমাদের বাড়িতে খেতে ডেকেছিলাম। ওই দুজনের উপরই সন্দেহ হচ্ছে? জানি না স্যার, সুশীল আমার সঙ্গে 12 অব্দি পড়েছিল, আর 2 বছর পর হঠাৎ ওর সঙ্গে দেখা হয়, তাও প্রায় 2 মাস আগে। কি ভাই? ভাই তুই তো উধাও হয়ে গেছিস। কোন কলেজে পড়িস? আর তারপর ওর সঙ্গে দেখা হয় গত মাসে, আমার বাড়ির ঠিক কাছেই। ওই আমরা একটা প্রিন্ট আউট বের করতে এসেছিলাম। স্যার আমি শিওর নই, কিন্তু আপনি বলেছেন যে কেউ পুরো প্ল্যানিং করে এসেছিল। তো আমি এটাই ভাবছিলাম যে ওদের দেখা হওয়াটাও কি কোনো কোইন্সিডেন্স ছিল, নাকি দেখা করার পিছনেও একটা প্ল্যানিং ছিল। জানি না স্যার, আমি খুব কনফিউজ হচ্ছি। ওরা দুজনও তো আমার মতো স্টুডেন্টই। জানি না ওদের উপরে সন্দেহ করে আমি ঠিক করছি না ভুল করছি। ওর নাম্বার আছে তোমার কাছে? হ্যাঁ স্যার, আমার কাছে সুশীলের নাম্বারটা আছে। আরে স্যার আমাকে ধরছেন কেন স্যার? আমি কিছু করিনি স্যার। স্যার শুনুন স্যার। ওকে কেন নিয়ে যাচ্ছেন স্যার? ওকে ও কি করেছে? দেখুন, শুধু জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যাচ্ছি। যদি কিছু না করে তো ওকে আমরা ছেড়ে দেবো। কিন্তু স্যার আমি কিচ্ছু করিনি স্যার। প্লিজ আমাকে যেতে দিন স্যার, প্লিজ। তোল তোল, তোর প্রাণের বন্ধুই তোকে ফোন করেছে, কথা বল। ওই ফোন করেছে, ওরও কপাল খারাপ হয়েছে। নে ওর সাথে কথা বল। হ্যালো। এসব কি হচ্ছে ভাই? পুলিশ আমাদের বাড়ি গেছিল, পুলিশ মনে হয় সন্দেহ করছে। ওরা এসব কি করে জানলো? আরে তুই কিছু বলছিস না কেন ভাই? আমার খুব ভয় লাগছে ভাই। ওই সব গয়না এখনো আমার কাছেই আছে, আমি এখনো বিক্রি করতে পারিনি। হ্যালো, আমি পুলিশ স্টেশন থেকে ইন্সপেক্টর বলছি। তোমার বন্ধু এখন আমাদের হেফাজতে রয়েছে, আর আমি এটাও জানি যে তুমি এখন রাঁচিতে তোমার আত্মীয়ের বাড়িতে রয়েছো। আর এটাও জানি যে তোমরা দুজনে মিলে তোমাদের বন্ধুর মাকে মেরেছো। আমি ওখানকার পুলিশকে ইনফর্ম করে দিয়েছি, ওরা যে কোনো মুহূর্তে তোমাদের ওখানে পৌঁছে যাবে। তুমি পালানোর ভুলটা করতে যেও না। পুলিশ এসেছে, যাও গিয়ে দরজাটা খোলো, নিজেকে ওদের হাতে তুলে দাও। শিক্ষিত হওয়া আর বুঝদার হওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। প্ল্যানিং তো তোমরা খুব ভালোই করেছিলে,
কিন্তু ফোনের কারণেই সব ভেস্তে গেল। যেদিন প্রণীতের মায়ের খুন হয়েছিল সেদিন তোমাদের ফোনের লোকেশন ওদের বাড়ির আশেপাশেই ছিল। কল রেকর্ড থেকে আমরা জানতে পেরেছি যে তোমরা প্রায়ই ওখানে যেতে, আর প্রণীতের বাবা দোকানের উপরও নজর রাখছিলে। তোমার তো আবার সোনার দরদামের উপর ইন্টারেস্ট হয়ে গেছিল। যেদিন তোমার বন্ধুর মার মার্ডার হয়েছিল তার ঠিক একদিন আগে তুমি তোমার বাড়ির কাছের গয়নার দোকানে গিয়েছিলে না? আরে এইরকম হয় না, রোজই সোনার দাম কখনো কমছে কখনো বাড়ছে। এনে কিন্তু কিছু তো আইডিয়া থাকবে যে কতটা পেতে পারি। দেখ, গয়না দেখার পরই আমি তোকে কিছু বলতে পারবো। মেকিং কাটার পর আমি বুঝতে পারবো যে তোকে কত টাকা আমি দিতে পারবো। যা গয়না নিয়ে আয়, আমি করে দিচ্ছি। থ্যাংক ইউ। আমি এমনিই জিজ্ঞাসা করছিলাম। স্যার, আপনার সন্দেহ একেবারে ঠিক ছিল। ওই ছেলেটা এখানে সোনার দাম জিজ্ঞেস করছিল, কিন্তু গয়না নিয়ে এখনো আসেনি। মনে হচ্ছে গয়না দ্বিতীয় ছেলেটার কাছে আছে। এবারও কি তুমি মুখ খুলবে না মিথ্যে কথা বলবে? চলো বলো, এসব তোমরা কেন করলে? সব কটা গয়নাই উদ্ধার করা গেছে, কিন্তু কিছু টাকা ওরা খরচ করে ফেলেছে। ওরা দুজন আমার সঙ্গে এরকম কেন করলো? আমার মা ওদের কি ক্ষতি করেছিল? ওরা আমার মাকে কেন মারলো? ওরা কারো বাড়িতে চুরি করে পয়সা কামাতে গিয়েছিল, কিন্তু ওরা এমন কোনো বাড়ি পায়নি। তারপর ওদের নজর তোমার উপর পড়ে। তোমাকে দেখার পরই ওরা এসব প্ল্যান করেছিল। ওরা জানতো যে তোমার বাড়ি থেকে ওরা ভালো টাকা লুট করতে পারবে। আমি তো ওদেরকে বন্ধু ভেবেছিলাম, ওদের বাড়িতে খেতেও গেছিলাম, আমার বাড়িতে খেতেও ডেকেছিলাম। আমার মা ওদের দুজন্য নিজের হাতে খাবার তৈরি করে দিয়েছিল, আর ওরা দুজন। এই প্ল্যানটা তুই করেছিলিস? তোর বন্ধুকে এই জন্য বাড়িতে ডেকেছিলিস যাতে ওর বিশ্বাসটা অর্জন করতে পারিস, তারপর তুই ওর মাকে মেরে ওখানে চুরি করতে পারিস? হ্যাঁ রে, তুই এটা কি করলি আর কিসের জন্য বল? তুই তো আমার খুব বোঝদার ছেলে ছিলি। সংসারের ভার মাথায় নিয়ে তুই আমাকে সাহায্য করতে চেয়েছিলি। তুই এমন একটা কাণ্ড কেন করলি? জানি না বাবা, বুঝতেই পারিনি আমি কি করে পাকে ফেসে গেলাম। আমি বেরিয়ে আসার চেষ্টাও করিনি। তুই তো পড়াশোনাতেও খুব ভালো ছিলি, সামনে তোর পুরো জীবন পড়ে রয়েছে, সব শেষ করে দিলি ভাই। তুই যা পড়তে চেয়েছিলি আমি পড়িয়েছি, তোর সমস্ত প্রয়োজন মিটিয়েছি, আর এখন আমি তোর কেস লড়ব। জানি না জীবনে কোথায় এমন ঘাটতি রয়ে গেল যে তুই তোর বন্ধুর মাকে মেরে ফেললি। বাবা কাঁদিস না, তোর কোনো দোষ নেই, তুই কোনো ভুল করিসনি। তাহলে ওদের দুজনকে আমি চিনতে কেন পারলাম না বাবা? ওদের মুখোশের পিছনে কি ছিল? বাবা, ওদের বাড়ির লোকরাও বিশ্বাস করতে পারছে না যে ও এরকম কিছু করতে পারে। যখন ওরাই ওদের চিনতে পারলো না, তাহলে তুই কি করে চিনবি? সুশীল আর করণের নেওয়া একটা ভুল পদক্ষেপ তিনটি পরিবারের সুখ চিরকালের জন্য ছিনিয়ে নিল। অপরাধ কখনো গোপন থাকে না। সুশীল আর করণও একটা জঘন্য অপরাধ করেছিল যেটা থেকে বাঁচা অসম্ভব। সুশীল আর করণকে আইপিসির 302 ধারা অনুযায়ী হত্যার জন্য, 394 ধারা অনুযায়ী ভলেন্টারিলি কজিং হার্ট ইন কমিটিং রবারির জন্য, ধারা 120 বি অনুযায়ী ক্রিমিনাল কনস্পিরেসির জন্য, আর ধারা 449 অনুযায়ী হাউস ট্রেসপাস
ইন অর্ডার টু কমিট অফেন্স পানিশেবল উইথ ডেথ কজের জন্য গ্রেফতার করা হয়েছে। দুজনেই আপাতত জুডিশিয়াল কাস্টাডিতে আছে। সুশীলের কথা শুনে করণ ভুল পদক্ষেপ নিয়েছিল, কিন্তু তার জন্য কি সুশীলকে দোষী করা ঠিক হবে? এটা জানার পরেও যে সুশীল যা করতে চলেছে সেটা ভুল ছিল, করণের কি তাকে বাধা দেওয়ার চেষ্টা করা উচিত ছিল না? জীবনের কঠিন রাস্তায় প্রায়শই এরকম মোড় আসে, যেটাকে দেখতে আপাত সহজ মনে হয়। এটা হয়তো লক্ষ্যে পৌঁছানোর জন্য শর্টকাট রাস্তা, কিন্তু এই রাস্তাগুলো যা আমাদের শর্টকাট মনে হয়, আসলে তাতে কাটা বিছানো থাকে। এই রাস্তা দিয়ে হেঁটে ধ্বংস আর যন্ত্রণা ছাড়া কিছুই পাওয়া যায় না। ভুল রাস্তা আমাদের কখনোই সঠিক লক্ষ্যে পৌঁছে দিতে পারে না। যদি এমনই কোনো রাস্তায় চলতে গিয়ে আমাদের মন বলে যে এই রাস্তাটা ভুল ছিল, তাহলে আমাদের মনের কথাই শোনা উচিত, কারণ আমাদের মন এটা খুব ভালোভাবেই জানে যে আমাদের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন, কিছু না ভেবে বলার থেকে ভালো যে আগে ভাবুন তারপর বলুন। সঠিক সময়, সঠিক পদক্ষেপ। সতর্ক থাকুন। জয় হিন্দ।